দীপ্তর ৯ বছরের পূর্তির শুভেচ্ছা সহ সবাইকে স্বাগত জানাচ্ছি দীপ্ত সংবাদে। আপনাদের সাথে আছি আমি তৌসিয়া ইসলাম। জুলাই আগস্টের গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া সাবেক ৮ মন্ত্রী সহ ১২ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হচ্ছে। যাদের ট্রাইব্যুনালে উপস্থাপন করা হবে তারা হলেন সাবেক মন্ত্রী আনিসুল হক, ফারুক খান, দীপু মনি, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, জুনায়েদ আহমেদ পলক, সালমান এফ রহমান, তৌফিক ইলাহি চৌধুরী, কামাল আহমেদ মজুমদার, গোলাম দস্তগীর গাজী, অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম। বর্তমানে তারা সবাই কারাগারে আছেন। তবে অসুস্থ থাকায় ডক্টর আব্দুর রাজ্জাক ও শাহজাহান খানকে আজ ট্রাইব্যুনালে নেওয়া হচ্ছে না। গ্রেপ্তারি পরোয়ানা জারি করা ৪৬ জনের মধ্যেই প্রথম মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারকৃতদের ট্রাইব্যুনালে তোলা হবে। এজন্য সকাল থেকেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। দর্শক, এই মুহূর্তে ট্রাইব্যুনালে আছেন আমাদের সহকর্মী আজিজুল ইসলাম। আমরা চলে যাব তার কাছে। আজিজ, এখন পর্যন্ত কতজনকে ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়েছে, আর প্রথম দিনের বিচারিক কার্যক্রম বিষয়ে কিছু জানতে পেরেছেন? তৌসিয়া, আমি আপনাকে একটু জানাতে চাই যে দুইজন অসুস্থ রয়েছে, আব্দুর রাজ্জাক এবং শাহজাহান খান। এছাড়া কিন্তু অন্য যে সমস্ত আসামি রয়েছে সকলকে আনা হয়েছে ট্রাইব্যুনালে। শুরুতে আমরা যেমনটি দেখেছি যে গাজী গোলাম দস্তগীরকে নারায়ণগঞ্জে থেকে একটি পুলিশ ভ্যানে করে আনা হয়েছে, এরপরে দীপুমণিকে আনা হয়েছে। তার পরবর্তীতে যে ১০ জন রয়েছে সেই ১০ জনকেই কিন্তু আনা হয়েছে। পিছনের যে পুলিশ ভ্যানটি দেখতে পাচ্ছেন আপনি, এই পুলিশ ভ্যানে রয়েছে, তাদেরকে এখন নামানো হবে। আমরা একটু দর্শকদেরকে দেখাতে চাই যে আসলে যাদেরকে আনা হয়েছে তারা যে ১০ জন রয়েছে সেই ১০ জনের মধ্যে কিন্তু রয়েছেন যে সালমান এফ রহমান রয়েছেন, আনিসুল হক রয়েছেন সাবেক মন্ত্রী, ফারুক খান রয়েছেন, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, জুনায়েদ আহমেদ পলক, তারপরে রয়েছেন কামাল আহমেদ মজুমদার, আর রয়েছেন হচ্ছে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর উপদেষ্টা রয়েছেন ২ জন। তিনি হচ্ছেন তৌফিক ইলাহি চৌধুরী ও সালমান এফ রহমান। এছাড়া বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক রয়েছেন এবং সাবেক স্বরাষ্ট্র সচিব রয়েছেন যার নাম হচ্ছে জাহাঙ্গীর আলম। তো এই আসামিদেরকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দর্শক যে এই মুহূর্তে নামানো হচ্ছে পুলিশ ভ্যান থেকে, নামিয়ে তাদেরকে যে বিষয়টি এখানে যে আদালতের যে গারদখানা রয়েছে সেখানে রাখা হবে। এরপর কিন্তু তাদেরকে সেখান থেকে আদালতের যে এজলাস কক্ষ রয়েছে সেখানে তোলা হবে। আর আপনি যে বিষয়টি জানতে চাচ্ছিলেন যে এই প্রথম দিনের যে বিচার কার্যক্রম কি হবে, আসলে আজকে মামলার বিচারের তেমন কোনো কিছু নাই বললেই চলে। কারণ আপনি বিচারের যে প্রক্রিয়াগুলো রয়েছে সেখানে অভিযোগ গঠনের আগে আসলে বিচার শুরু হয়। তাদের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ আনা হয়েছে সেগুলোর শুনানি হবে বিস্তারিত। শুনানি শেষে তারপরে হয়তো তাদের বিরুদ্ধে কতগুলো অভিযোগ গঠন করা হবে সেই বিষয়গুলো নির্ধারণ হওয়ার পরেই কিন্তু বিচার শুরু হবে। আর আজকে তাদের যে বিষয়টি রয়েছে নির্ধারিত ছিল, পূর্ব নির্ধারিত যে তাদের যে বিরুদ্ধে যে তদন্ত চলছে সেই তদন্তের অগ্রগতি প্রতিবেদন হয়তো আদালতকে জানানো হবে প্রসিকিউশনের পক্ষ থেকে। গতকাল কিন্তু আমাদের যে প্রসিকিউশন টিমের যে প্রধান তাজুল ইসলাম ছিলেন তিনি কিন্তু আমাদেরকে জানাচ্ছিলেন যে তিনি জানাচ্ছিলেন আসলে যে আজকে তারা সময়ের আবেদন জানাবেন, কারণ খুব অল্প সময়। কারণ গত ২৭ অক্টোবর কিন্তু ১৭ অক্টোবর কিন্তু আদেশ দেওয়া হয়েছিল ট্রাইব্যুনাল যে তাদের বিরুদ্ধে যে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য। আর তারই আলোকে আমরা দেখেছি যে পরবর্তীতে ২৭ অক্টোবর এই যে সমস্ত গ্রেপ্তার রয়েছে এইসব আসামিদেরকে আদালতে হাজির করার কথা বলা হয়েছিল এবং তারই সাথে তদন্তের অগ্রগতি যে প্রতিবেদন সেটি আদালতে দাখিল করার নির্দেশ দিয়েছিল ট্রাইব্যুনাল। তো এই খুব অল্প সময়, এই সময়ের মধ্যে যেহেতু তদন্ত শেষ করা সম্ভব নয়, সেই কারণে তিনি কিন্তু গতকালই আমাদেরকে জানিয়েছিলেন যে তারা আজকে সময়ের আবেদন জানাবেন এবং তদন্তের যে অগ্রগতি সেটি হয়তো আদালতকে জানানো হবে। তো এটিও আসলে একটি বিচারের একটি ধাপ। সেই কারণেই কিন্তু যেহেতু আসামিদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে সেই আসামিদেরকে কিন্তু আজকে আদালতে হাজির করা হলো। আর একটু পরে হয়তো 10:30 নাগাদ হয়তো ট্রাইব্যুনালের বিচার কার্যক্রম শুরু হবে। সেখানে হয়তো আসামিদের পক্ষ থেকেও কিন্তু আইনজীবী নিয়োগের সুযোগ থাকছে এবং তারা চাইলে হয়তো জামিনের আবেদন জানাতে পারে। এখন জামিন না দেওয়ার বা তাদেরকে কারাগারে পাঠাবেন সেই বিষয়গুলো কিন্তু আদালতের থেকেই সিদ্ধান্ত আসবে। তো আজিজুল, আরেকটা বিষয় জানতে চাচ্ছিলাম যে বিচার কার্যক্রমটা সরাসরি সম্প্রচার করার একটা প্রচারণা ছিল, এই ধরনের একটা কথা ছিল, সে বিষয়ে সিদ্ধান্ত হয়েছে কি?
না, আমরা আসলে একটি সময় মানে যখন এই ট্রাইব্যুনালের পরবর্তী মানে কার্যক্রম চলছিল, পুনর্গঠন কার্যক্রম, তখন কিন্তু আমরা এরকম একটি সংবাদ শুনেছিলাম, কিন্তু এখন পর্যন্ত এরকম কোনো সিদ্ধান্ত আমরা পাইনি। কারণ কি, আপনাকে একটু জানিয়ে রাখি যে পুরনো যে ট্রাইব্যুনাল যে ভবনটি রয়েছে, সেই ভবনটি কিন্তু সংস্কার কাজ এখনও চলমান রয়েছে। আমরা গতকাল পরিদর্শন করে যেমনটি দেখেছিলাম যে আরও কাজ বাকি রয়েছে, অর্থাৎ আরও কিছুদিন হয়তো লেগে যেতে পারে। আর এখন যে জায়গাটিতে বিচার আসলে চলবে, সেই বিষয়টি সেটি খুবই ছোট এরিয়ার মধ্যে রয়েছে, যে কারণে এই জায়গাটিতে আসলে এরকম লাইভ করা বা এগুলো আসলে সম্ভব না। আমরা যেমনটি জেনেছি যে পরবর্তীতে হয়তো বা সিদ্ধান্ত যদি হয়ে থাকে, সরকারের কোনো সিদ্ধান্ত হয়ে থাকে যে এটি প্রচার করা হবে বা গণমাধ্যম বা সবাই লাইভ এটি দেখতে পারবে, এটির ব্যাপারে আসলে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেই। সরকার যদি কোনো সিদ্ধান্ত নেয় তাহলে হয়তো পরবর্তীতে এটি বাস্তবায়ন করতে পারে। আজিজুল, আপনি থাকুন সেখানে, আমরা পরবর্তী সংবাদে আবার আপনার সাথে যোগাযোগ করব। নারায়ণগঞ্জের সোনারগাঁও মেঘনা ঘাটে অবস্থিত ফ্রেশ টিস্যু পেপারের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভোর 5:10 দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে সোনারগাঁ, গজারিয়া বিসিক ফায়ার স্টেশন, বন্দর, কাঁচপুর ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে অন্তত 12টি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি, তবে কী কারণে আগুন লেগেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দেশের উত্তরাঞ্চলে শীতের তীব্রতা বাড়ছে। এ বিষয়ে আরও তথ্য নিয়ে কুড়িগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ইউনুস আলী। ইউনুস, শীতের তীব্রতা কি দিন রাতে সমানভাবে পড়তে শুরু করেছে, আর আবহাওয়ার পূর্বাভাসে কি বলছে? তৌছিয়া, আপনাকে জানিয়ে রাখি যে উত্তরের জনপদ কুড়িগ্রাম এটি একটি শীত প্রবণ এলাকা। গত এক সপ্তাহ থেকে 5 থেকে 7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমেছে। বর্তমানে আজ সকাল 6টায় এ জেলার তাপমাত্রা নির্ধারণ করা হয়েছে 17.5 ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রার সাথে পাল্লা দিয়ে বাড়ছে শীতের তীব্রতা এবং ঘন কুয়াশা। মধ্যরাত থেকে পরের দিন সকাল 9টা থেকে 10টা পর্যন্ত ঘন কুয়াশায় ঢাকা থাকছে গোটা জনপদ। এ সময় দুর্ভোগে পড়ছে মানুষজন, পথচারীরা, পাশাপাশি যারা ক্ষেত মজুর এবং যারা শ্রমজীবী, তারা শীত উপেক্ষা করে এবং কুয়াশা উপেক্ষা করে সময় কাজে যেতে পারছে না, ফলে তাদের মধ্যে দুর্ভোগ। অন্যদিকে শীতের কারণে যানবাহনগুলো সতর্কতার সাথে হেডলাইট জ্বালিয়ে দিনের বেলাও যাতায়াত করছে। আপনাকে জানিয়ে রাখি, এই শীতের কারণে এ অঞ্চলের নদ নদী তীরবর্তী এলাকার প্রায় চর এবং দ্বীপ চরের প্রায় লক্ষাধিক মানুষ শীত কষ্টে পড়েছে। ইতিমধ্যে বিভিন্ন সংস্থা তাদেরকে শীতবস্ত্র প্রদান করছে। আর এদিকে আমাদের এই অঞ্চলে শীতের মধ্যে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, শীত যখন আসে তখন দুর্ভোগে পড়ে সবচেয়ে খেটে খাওয়া মানুষজন। এই দুর্ভোগ লাঘবে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে এই অঞ্চলের মানুষজন। তৌচিয়া, আমাদের কুড়িগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী ইউনুস আলী। 2023 সালের জুন মাসে দিনাজপুরের বোচাগঞ্জ বকুলতলা মহাসড়কের বাজার অংশে শুরু হয় নির্মাণ কাজ। অথচ কাজ শেষ করার আর 1 মাস বাকি থাকলেও কাজ হয়েছে মাত্র 30%। বর্তমানে খানাখন্দে ভরা মহাসড়কের এই অংশে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। দুর্ভোগে রয়েছেন চালক ও যাত্রীরা। দিনাজপুরের বোচাগঞ্জ বকুলতলা মহাসড়ক দিয়ে প্রতিদিন চলাচল করে 5টি উপজেলার মানুষ। 1 বছর পার হলেও শেষ হয়নি মহাসড়কের বাজার অংশের নির্মাণ কাজ। বেহাল দশার কারণে সড়কটিতে প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে, পাশাপাশি প্রায় নষ্ট হচ্ছে যানবাহন। স্থানীয়রা জানান, বাজার অংশের আরসিসি ঢালাই ও ব্রিজ নির্মাণের কাজের খুব একটা অগ্রগতি নেই। মাত্র 30% কাজ শেষ হওয়ার পর থমকে আছে নির্মাণ কাজ। রাতের বেলা দিনের বেলা এখানে পার হইতে পারতেছে না, হাত পা ভাঙে, লোকজন এখানে অনেক আহত হচ্ছে। 2টা মোটরসাইকেল উল্টে পড়ে গেছে এই সমস্যার জন্য। সব রাস্তাটা খুঁড়িয়ে আনতে থুই দিচ্ছে আর ধুলায় মন্দির আছে, সাধারণ জনগণের ক্ষতি। এটা ঠিক করলো? নির্মাণ করার এতদিন লাগার কথা না, ঠিকাদার ঠিক টাইম নিয়ে কাজ করতেছে না, হঠাৎ 2-1 দিন কাজ করতেছে আবার ফের বন্ধ। তাই মনে করেন 11 মাস থেকে এরকম অবস্থা, মানে 2টা গাড়ি কোনো ডিসপাস করা যাচ্ছে না।
প্রচন্ড ইস্যু যাচ্ছে আমাদের। ঠিকাদার প্রতিষ্ঠানের সাথে আলোচনার মাধ্যমে দ্রুত সড়কটির নির্মাণ কাজ শেষ করার আশ্বাস দিলেন এ কর্মকর্তা। আমরা লিখিতভাবে ঠিকাদারকে কাজের গতি বাড়ানোর জন্য তাগাদা দিয়েছি। আগামী 2 মাসের মধ্যে ঠিকাদার এই কাজটি শেষ করে ফেলার কমিটমেন্ট দিয়েছে আমাদেরকে। নির্ধারিত সময় অনুযায়ী আগামী মাসেই সড়কটির নির্মাণ কাজ শেষ হওয়ার কথা রয়েছে। দীপ্ত বার্তা কক্ষ। দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রের দেয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার ভূখণ্ডে হামলা করতে ইউক্রেনকে অনুমতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। প্রায় 3 বছর ধরে চলা এই যুদ্ধে এর আগে মিসাইল ব্যবহার করে রাশিয়ার অভ্যন্তরে কখনোই হামলার হুমকি দেননি যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট। বার্তা সংস্থা রয়টার্স জানায় আগামী কয়েকদিনের মধ্যে এ হামলা চালানো হতে পারে। প্রথম হামলায় ব্যবহার করা হতে পারে ATACMS রকেট, যেটি 306 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এর আগে রোববার ইউক্রেন জুড়ে 120টি ক্ষেপণাস্ত্র ও 90টি ড্রোন হামলা চালায় রুশ বাহিনী। এতে দেশটির জ্বালানি অবকাঠামোর ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। রাশিয়ার এ হামলায় কিয়েভের বেশ কয়েকটি এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। হামলায় ইউক্রেন জুড়ে অন্তত 9 জন নিহত হয়েছেন। সৌদি আরবে চলতি বছর 100 জনেরও বেশি বিদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ফরাসি বার্তা সংস্থা AFP এ খবর জানিয়েছে। মানবাধিকার সংগঠনগুলো এর সংখ্যাকে নজিরবিহীন বলে উল্লেখ করেছে। AFPর তথ্য অনুযায়ী 2024 সালে এখন পর্যন্ত মোট 101 জন বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব। এর মধ্যে পাকিস্তানের 21 জন, ইয়েমেনের 20 জন, সিরিয়ার 14, নাইজেরিয়ার 10, মিশরের 9, জর্ডানের 8 এবং ইথিওপিয়ার 7 জন নাগরিক রয়েছেন। এবার জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম। আমার হাতে শুরুতে আছে দৈনিক প্রথম আলো। তাদের প্রধান শিরোনামে আছে অত্যাবশ্যকীয় সংস্কার শেষেই নির্বাচন, জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের 100 দিন পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এর বাইরেও আছে চট্টগ্রাম ওয়াসায় পয়ঃনিষ্কাশন প্রকল্প দেরিতে শুরুর মাশুল 600 কোটি টাকা। আরও আছে ব্যাংক থেকে লুট করা টাকা এখন খেলাপির খাতায়, বাংলাদেশ ব্যাংকের তথ্য। দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনামে আমরা দেখতে পাচ্ছি নির্বাচনী ট্রেন যাত্রা শুরু করেছে, নতুন ইসি কয়েকদিনের মধ্যেই। সরকারের 100 দিন পূর্তিতে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা। এছাড়াও আছে আগামী 2 বছরে অর্থনীতিতে 3 ধরনের ঝুঁকি থাকবে, দেশে ব্যবসার সবচেয়ে বড় বাধা দুর্নীতি, সিপিডির জরিপ। এছাড়া আছে জুলাই আগস্ট গণহত্যা, সাবেক 12 মন্ত্রী সহ 14 জনকে আজ ট্রাইব্যুনালে হাজির করা হচ্ছে। এর বাইরেও আরেকটি সংবাদ আছে, দেশ পুনর্গঠনের প্রস্তুতির ডাক জাতীয় নাগরিক কমিটির। 16 থানায় কমিটি গঠন, 7 জেলায় কমিটি দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনামে আমরা দেখতে পাচ্ছি রিসিভার নিয়োগে শিল্প আরও রুগ্ন, বেসরকারি খাতে রিসিভার নিয়োগের একটি চিত্র গ্রাফিক আকারে তারা দেখিয়েছে। এর বাইরেও আছে সরকারের 100 দিন, জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা। নির্বাচনী ট্রেনের যাত্রা শুরু, দ্রুত রোডম্যাপ। দৈনিক সমকালের প্রধান শিরোনামে আমরা দেখতে পাচ্ছি নির্বাচন নিয়ে কথা বলুন, সংস্কার পাশ কাটাবেন না, জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এর বাইরেও আছে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ, ট্রাইব্যুনালে আজ দাঁড়াচ্ছেন সাবেক 10 মন্ত্রী সহ 14 জন। এর বাইরে আছে ব্যাংকের ঋণের খবরটি আছে, প্রথম 9 মাসে খেলাপি ঋণ বেড়ে দ্বিগুণ। এর বাইরেও বিদায় লগ্নেও ঢাকা আসছেন বাইডেনের বিশেষ প্রতিনিধি। দৈনিক যুগান্তরের প্রধান শিরোনামে আছে জাতির উদ্দেশ্যে ভাষণে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন নির্বাচনী ট্রেনের যাত্রা শুরু। এর বাইরে বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনের খবরটি আছে, খেলাপি ঋণ 3.25 লাখ কোটি টাকা। এই ছিল আজকের প্রধান পত্রিকার শিরোনামগুলো। শেষ করছি দীপ্ত সংবাদ। আমাদের পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া অনলাইনে আরো নতুন তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।